আসসালামু আলাইকুম ক্লাস 9 সকলে ভালো আছো আশা করছি। আজকে আমি আলোচনা করব তোমাদের যে পাঠ্যটি আছে নোংর কবিতা সেটি আলোচনা করব। নোংর কবিতা আলোচনার পূর্বে আমরা কবি অজিত দত্তের জীবন পরিচিতি সম্পর্কে জানব। কবি অজিত দত্ত 1907 খ্রিস্টাব্দে 23শে সেপ্টেম্বর ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন এক অভিজাত পরিবারে। পিতা ছিলেন অতুল কুমার দত্ত এবং মায়ের নাম হেমনলিনী দেবী। অজিত দত্তের মা হেমনলিনী দেবী বেশ সাহিত্য অনুরাগী ছিলেন। সেই হেমনলিনী দেবীর পুত্র অজিত দত্ত বাংলা সাহিত্যের আধুনিক কবিরূপে বেশ খ্যাতি অর্জন করেছিলেন। 30-40 দশকের কবি। কবি অজিত দত্ত তার সতীর্থ বুদ্ধদেব বসুর সঙ্গে প্রগতি নামক একটি পত্রিকা সম্পাদনা করেছিলেন। অজিত দত্ত ছিলেন কল্লোল গোষ্ঠীর লেখক। এমনকি বুদ্ধদেব বসু সম্পাদিত যে কবিতা পত্রিকা সেখানেও তিনি লেখালেখি করেছিলেন। 30-এর দশকের বিখ্যাত কবি অজিত দত্ত এমনকি 40-এর দশকেও তিনি কবিতা লিখেছেন, কাব্য রচনা করেছেন। প্রথম কাব্য কুসুমের মাস 1930 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এছাড়া অন্যান্য কাব্যগুলি হল নষ্ট চাঁদ, ছায়ার আলপনা, পুনর্নবা, পাতাল কন্যা, সাদা মেঘ কালো পাহাড় ইত্যাদি। বাংলা সাহিত্যে হাস্যরস নামে একটি গবেষণামূলক প্রবন্ধ তিনি লিখেছিলেন, প্রবন্ধ গ্রন্থ। সেই অজিত দত্তের লেখা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নোংর। আমরা নোংর কবিতা একটি গভীর ব্যঞ্জনা ধর্মী কবিতা আমরা আলোচনা করব। তার আগে আমরা এর একটু পূর্ব প্রেক্ষাপট বলি। আমরা জানি যে সীমা থেকে অসীমের প্রতি মানুষের টান চিরন্তন। অজানাকে জানবার, অচেনাকে চেনবার যে আকর্ষণ, তা মানুষের চিরন্তন এক আকর্ষণ বলা যায়। মানুষ সবসময় চায় অজানাকে জানতে, অচেনাকে চিনতে। মানুষের রোমান্টিক কল্পনাবিলাসী মন সমস্ত বন্ধনকে ছিন্ন করে দিয়ে চলে যেতে চায় রূপকথার জগতে। কল্পনার পাখার উপর বিস্তার করে মন ছুটে যেতে চায় সেই জগতে যেখানে কোনো দুঃখ থাকে না, যেখানে কোনো কষ্ট থাকে না, যেখানে শুধু সুখ আনন্দে ভরপুর। আমরা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে দুঃখ না আসুক, আমরা সুখ চাই। কিন্তু বাস্তব জীবনে চলার পথে প্রতিবন্ধকতা তো আসবে। বাস্তব জীবনে যে প্রতিবন্ধকতা আসবে না এটা হতে পারে না। সুখ যেমন আছে, দুঃখ আসবে। চক্রাকার পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ। চাকার মতোই ঘরে পরিবর্তন হয় সুখ এবং দুঃখ। কিন্তু বাস্তব জীবন বড় নির্মম, বড় কঠিন। আমাদের মন যতই চায়, আমাদের মন যতই চাক না কেন, যতই চায় যে আমরা বন্ধনময় জীবনকে কাটিয়ে বন্ধন মুক্ত জীবনে প্রবেশ করব। বন্ধনে আবদ্ধ যে জীবন তা মৃত্যুর নামান্তর, এবং গতিময় যে জীবন, বন্ধন মুক্ত যে জীবন, উদ্দাম জীবনের ছন্দে এগিয়ে চলা, সেটাই হলো আসল জীবন। আমরা এটা প্রত্যেকেই জানি।
কিন্তু বাস্তব জীবনের রূঢ়তা, বাস্তব জীবনের কাঠিন্যতা আমাদের কখনোই জিতে দেয় না। আমরা যতই চেষ্টা করি বন্ধনকে কাটিয়ে ওঠার, পারি না। বন্ধন মুক্ত হওয়ার হাজার চেষ্টা করলেও বৃথা হয়, পারি না। সাংসারিক জীবনের অনেক দায় দায়িত্ব থাকে আমাদের, সাংসারিক জীবনের অনেক কর্তব্য থাকে, আমরা বন্ধনে আবদ্ধ হয়ে যাই। এবং এই যে যেতে না পারা, এই যে অসীমের প্রতি যে টান, অমোঘ আকর্ষণ, বাস্তব জগৎ এত কঠিন, এত নির্মম যে আমরা যখন যেতে চাই যে অসীমের জগতে প্রবেশ করব, যেখানে কোনো দুঃখ থাকবে না, যেখানে কোনো কষ্ট থাকবে না, যেখানে কোনো গ্লানিময় জীবন অনুভব হবে না, যেখানে কোনো পঙ্কিলতা থাকবে না, কিন্তু বাস্তব সাংসারিক জীবনের মোহে আমরা এমন আবদ্ধ হয়ে পড়ি, আমরা চেষ্টা করলেও সেটা কাটিয়ে উঠতে পারি না। কবিও চেষ্টা করেছেন, আমাদের কবি অজিত দত্ত চেষ্টা করেছেন। সিন্ধু পার নামক একটি জায়গাকে কেন্দ্র করে তিনি তার রোম্যান্টিক কল্পনাবিলাসী মনটাকে তিনি তুলে নিয়ে যেতে চেয়েছেন ওই অসীমের জগতে, যেখানে বন্ধন মুক্ত যে জীবন, যেখানে কোনো বন্ধন নেই। কবি চাইছেন ওই জগতে পাড়ি দিতে, সাত সমুদ্রের পাড়ে, কিন্তু পারছেন না। কেন না? সাংসারিক দায়িত্বে, সাংসারিক কর্তব্যবোধে তিনি আটকে পড়ছেন, তিনি পারছেন না যেতে, হাজার চেষ্টা করলেও পারছেন না, তার চেষ্টা বৃথা হচ্ছে। ঠিক তারই আলেখ্য আমাদের এই নোংর কবিতা। আমরা ডিটেলস আলোচনা করব, দেখো সকল কবিতা। এখানে আমি বলি, কবিতাটা পড়াতে গিয়ে আমরা দেখতে পাবো যে এর গভীর ব্যঞ্জনা। সাধারণভাবে একটা নৌকা আমরা দেখতে পাবো নোঙর, আমরা দেখতে পাবো তরি, আমরা দেখতে পাবো সাগরের গর্জন, আমরা দেখতে পাবো স্রোত, কিন্তু এর মধ্য দিয়ে যে গভীর ব্যঞ্জনা সেটা আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। আমরা এটাকে ব্যাখ্যা করব এবং এগুলো তো বলবোই, তার সঙ্গে সঙ্গে মূল ব্যাখ্যাটা যে ভিতরের যে গভীর ব্যঞ্জনা সেটা আমরা তুলে ধরবো। দেখো, পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঢুকে সমুদ্রের দিকে তারা ছোটে, তারপর ভাটা শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। দেখ, পাড়ি দিতে দূর সিন্ধু পারে, আমি আগে একটু অর্থগুলো একটু বলি, তারপরে ব্যাখ্যায় যাই। নোঙর, নোঙর মানে কি আমাকে জানতে হবে। নোঙর মানে নোঙর হচ্ছে বন্ধনের প্রতীক। সাধারণভাবে নোঙর মানে কি বোঝায়? সাধারণ অর্থ কি? নোঙর এর সাধারণ অর্থ হলো যে শিকল বা কাছির সঙ্গে যেটা বাঁধা হয়, জলের নিচে যেটা থাকে, যে অঙ্কুশ, যে দণ্ডটা জলের নিচে থাকে, এবং নৌকা বা জাহাজ ওই কাছি বা শিকলের সঙ্গে বাঁধা হয় যে দণ্ডটা, সেটাই নোঙর। তার মানে নোঙর কি না, সাধারণ অর্থে নোঙর হলো নৌকা বা জাহাজ বাঁধার জন্য নৌকা বা জাহাজের যে শিকল বা কাছির সঙ্গে জলের নিচে পোঁতা থাকে যে দণ্ডটা, যে অঙ্কুশটা, এবং শিকল বা কাছির সঙ্গে যেটা বাঁধা থাকে জলের নিচে যেটা আছে নৌকা বা জাহাজকে, তার সেই শিকল বা কাছির সঙ্গে যে বাঁধা থাকে, জলের নিচে পোঁতা থাকে, এবং তার সঙ্গে নৌকা বা জাহাজের যে বন্ধন, যে বাঁধা থাকে, সেটাই নোঙর। কিন্তু প্রকৃত অর্থে নোঙর কি? আমাদের এই কবিতায় নোঙর কি ভালো করে বুঝতে হবে। আমি বললাম নোঙর হচ্ছে লোহার অঙ্কুশ, লোহার যে দণ্ডটা জলের নিচে পোঁতা থাকে, জাহাজ বা নৌকাকে যার সাহায্যে আটকে দেওয়া হয়, তাই তো, কাছি বা শিকলের সঙ্গে যেটা বাঁধা থাকে, যেটা বন্ধন। কিন্তু প্রকৃত অর্থে নোঙর মানে কি? দেখো, প্রকৃত অর্থে নোঙর হলো সাংসারিক জীবনে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া, অর্থাৎ বন্ধনময় যে জীবন, তারই প্রতীক নোঙর। তার মানে নোঙর কিসের প্রতীক আমরা পাচ্ছি?
নোঙর পাচ্ছি বন্ধনের প্রতীক, বন্ধন। আমি নোঙর এর অর্থটা বললাম, আমি ওটা লিখছি না, কিন্তু মূল যে ব্যঞ্জনা সেটা আমি বলছি। একদিকে দেখো নোঙর, এটা হচ্ছে বন্ধনের প্রতীক, আটকে পড়া, বন্ধনের প্রতীক। সাধারণ অর্থটা আমি বলেছি, সাধারণ অর্থটা আমি বলেছি, এটা ব্যঞ্জন, ব্যঞ্জনার্থ, এটা ব্যঞ্জনা, এটা ব্যঞ্জনার্থ, এটা ব্যঞ্জনার্থ, বন্ধনের প্রতীক। আর তট, তট এর সাধারণ অর্থ আমি বলি, তট মানে হচ্ছে কুল, তীর, তীর। তট মানে হচ্ছে কুল বা তীর, কিন্তু এই তট মানে কি? বাস্তব জীবন। এর ব্যঞ্জন অর্থ কি? বাস্তব জীবন। সাধারণ অর্থ কিন্তু কুল বা তীর। কুল বা তীর, এই তটের সাধারণ অর্থ কুল বা তীর, এটা হচ্ছে ব্যঞ্জন অর্থ। এই ব্যঞ্জন অর্থ হচ্ছে বাস্তব জীবন। আর নোঙর সাধারণ অর্থ বলেছি আমি, আর ব্যঞ্জন অর্থ কি? এটা ব্যঞ্জন অর্থ, বন্ধনের প্রতি। ঠিক আছে, এবার বুঝো ভালো করে। পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ি, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, সারা রাত মিছে দাগ টানি, মিছে দাগ টানি। কবির রোমান্টিক কল্পনা বিলাসী মন কোথায় পাড়ি দিতে চায়? সিন্ধু পাড়ি। এই সিন্ধু পাড়টা কি না, বন্ধনে আবদ্ধ যে জীবন থেকে বন্ধন মুক্ত জীবনে প্রবেশের যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে সিন্ধু পাড়। কবি চাইছেন যে বন্ধনে আবদ্ধ যে জীবন, বন্ধনময় যে জীবন, তাকে অতিক্রম করে কবির রোমান্টিক কল্পনা বিলাসী মন ছুটে চলে যেতে চাইছে কোথায়? সাত সমুদ্রের পাড়ে, সিন্ধু পাড়ে। যেটা, যেখানে কোনো দুঃখ থাকবে না, যেখানে কোনো কষ্ট থাকবে না, যেখানে শুধুমাত্র অসীম আনন্দে তার কবির হৃদয় ভরে উঠবে। কবি চাইছেন যে সিন্ধু পাড়ে পাড়ি দিতে। কবি রোমান্টিক কল্পনা বিলাসী মন কল্পনার পাখার উপর ভর করে চাইছে যে সিন্ধু পাড়ে, অর্থাৎ অসীম জগতে, অসীম সীমার, মানে সীমার মধ্যে আবদ্ধ না থেকে অসীমের দিকে প্রবেশ করতে চাইছে। অজানাকে জানতে চাইছে কবি, কবি অচেনাকে জানতে চাইছেন কবি। অজানাকে জানবার, অচেনাকে চেনবার যে আকাঙ্ক্ষা কবির হৃদয়ে কিন্তু সদা জাগ্রত। কবি চাইছেন অজানাকে জানতে, অচেনাকে চিনতে। তারপরে দেখো, কিন্তু নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। নোঙর মানে হচ্ছে বন্ধন। কিন্তু সাধারণভাবে দেখো, মনে হতে পারে যে সাধারণভাবে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পাড়ে, দূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে কবি চাইছেন, তার মানে আমরা বুঝতে পারছি যে তরি অর্থাৎ নৌকার উপর কবি বসে আছেন। সাধারণ অর্থ, যেটা সাধারণভাবে বোঝা যায় যে কবি নৌকার উপরে বসে আছেন, যে কি চাইছেন? পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে। কবি সিন্ধু পাড়ে পাড়ি দিতে চাইছেন, কিন্তু নোঙর তট মানে কুল বা তীরের ওই যে দণ্ডটাই কাছি বা ওই শিকলের সঙ্গে যে বাধা আছে, সেটা আটকা পড়ে আছে, আটকে গেছে, আর যেতে পারছে না। কিন্তু ব্যঞ্জন অর্থ কি? কবির কল্পনা বিলাসী মন চাইছে বন্ধনময় জীবনকে কাটিয়ে অসীমতার দিকে প্রবেশ করতে। কবির মন চাইছে যে অজানাকে জানতে, অচেনাকে চিনতে, যেখানে বন্ধন মুক্ত যে জীবন, যেখানে উদ্দাম জীবনের এক আনন্দে ভরপুর, যেখানে বেঁচে থাকার আনন্দ আছে, কবি চাইছেন সেই দিকে পাড়ি দিতে, কিন্তু পারছেন না। কেন? নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, কিন্তু নোঙরও যে তটের কিনারে পড়ে গেছে। কেন? কারণ আমি বললাম নোঙর হচ্ছে বন্ধনের প্রতীক, আর তট মানে হচ্ছে বাস্তব জীবন। আমি এটা ব্যঞ্জন অর্থ বলেছি, কিন্তু সাধারণ অর্থ কি? কুল বা তীর আমি বলেছি। তো বাস্তব জীবনের যে বন্ধনময় জীবন, তাতে কবি আটকে পড়ছেন। সাংসারিক মায়া, সাংসারিক বন্ধনে, সাংসারিক কর্তব্যবোধে কবি আটকে পড়ছেন। কবি যেতে পারছেন না অসীমতার জগতে প্রবেশ করতে। কবি পারছেন না অজানাকে জানতে, অচেনাকে চিনতে। সারা রাত মিছে দাগ টানি,
মিছে দাঁড় টানি। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। দেখো ভালো, সারা রাত মিছে দাঁড় টানি। দাঁড় শব্দের সাধারণ অর্থ কি? কবি রোমান্টিক কল্পনা বিলাসী মন চাইছে সীমার বন্ধনকে কাটিয়ে উঠে অসীমের দিকে প্রবেশ করতে, কিন্তু বাস্তবিক সাংসারিক জীবনের যে বন্ধন, যাকে নোঙরের সঙ্গে তুলনা করা হলো, নোঙরের প্রতীকে ব্যক্ত করেছেন কবি ব্যঞ্জনার মধ্য দিয়ে, সেই বাস্তবিক সাংসারিক জীবনে আটকে পড়ছেন। কবি পারছেন না যে এই বন্ধনময় জীবনের যে আবদ্ধতা, সেটাকে কাটিয়ে উঠতে কবি পারছেন না। কবি চাইছেন যে বন্ধন মুক্ত জীবনে যেতে, কিন্তু পারছেন না। তারপরে সারা মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি। দাঁড় কি? নৌকা চালনা করার যে কাঠের দণ্ড বিশেষ, নৌকা চালনা করার যে কাঠের দণ্ড বিশেষ, সেটাই দাঁড়। নৌকাকে বয়ে নিয়ে যাওয়ার যে বৈঠা থাকে না, বৈঠা, কাঠের দণ্ড, সেটা হচ্ছে দাঁড়। তো সারা রাত মিশে দাঁড় টানি, সাধারণভাবে মনে হতে পারে যে কবি হয়তো সেই বৈঠাকে নিয়ে দাঁড়টা টানছেন। অর্থাৎ কি? ভালো করে বুঝো। সাধারণভাবে আমাদের মনে হতে পারে যে কবি যে নৌকা চালনা করার যে কাঠের দণ্ড বিশেষ যে দাঁড়, সেই দাঁড়টা টানার চেষ্টা করছেন, নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। কিন্তু বাস্তবিক অর্থ কি, ব্যঞ্জনার্থ কি? যে কবি ব্যর্থ হচ্ছে, সাংসারিক জীবনে আবদ্ধ হয়ে যাচ্ছে। সাংসারিক জীবনের ব্যর্থতা, সাংসারিক জীবনের আবদ্ধ হয়ে যাওয়া, সাংসারিক কর্তব্যবোধে আটকে পড়া, এর মধ্যে কবির মন চাইছে যে অসীমতার জগতে প্রবেশ করতে, কিন্তু পারছেন না, ব্যর্থ হচ্ছে কবি। নিচে দাঁড় টানা মানে কি? নিচে দাঁড় টানা, দাঁড় মানে ওই যে নৌকা চালানোর, যে নৌকার থেকে এগিয়ে নিয়ে যাওয়ার, চালনা করার যে দণ্ড বিশেষ। তো একটা মাঝি যেমনভাবে বৈঠাকে বয়ে নিয়ে, মানে বৈঠা বয় এবং নৌকা এগিয়ে যায় তত্তর করে, তো কবি কিন্তু সাংসারিক জীবনের, বাস্তব জীবনের দায়িত্ব কবির কাঁধে। কবি বৈঠা বওয়ার মতোই নৌকাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য যে দাঁড়টা টানা হয়, যে বৈঠাটা চালনা করা হয়, ঠিক আছে, নৌকা যাতে এগিয়ে যায়, যাতে ওই যে কাঠের দণ্ড দিয়ে নৌকা যাতে এগিয়ে যায়, তো সেটা হচ্ছে তার। তো কবি চাইছেন যে বাস্তব জীবনের, সাংসারিক জীবনের কর্তব্যবোধে কবি যে আটকে পড়েছেন, সেটাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে অসীমতার জগতে প্রবেশ করতে, কিন্তু কবি পারছেন না। কেন? ওই যে নোঙর পড়েছে গিয়ে তটের কিনারে। বাস্তব জীবনে কবি আবদ্ধ, বাস্তব জীবনের দায় দায়িত্বে কবি আবদ্ধ, কবি আটকে পড়ছেন। কবি নিচে দাঁড় টানার মতোই একটা মাঝি যেমন ভাবে কোনো একটা প্রতিকূলের মধ্যে যখন আটকে পড়ে, মাঝি বারবার দাঁড় টেনেও যেমন ব্যর্থ হয়, কবির কিন্তু সাংসারিক জীবনের বন্ধনে আবদ্ধ। কবি চাইছেন যে সাংসারিক জীবনের বন্ধনকে কাটিয়ে বন্ধন মুক্ত জীবনে প্রবেশ করতে, অসীমতার জগতে প্রবেশ করতে, কিন্তু কবি পারছেন না, মিছে দাঁড় টানছেন। অর্থাৎ মিছে দাঁড় টানা মানে কি? কবি ব্যর্থ হচ্ছেন। কবির মন, রোমান্টিক কল্পনা বিলাসী মন চাইছে অসীমতার জগতে প্রবেশ করতে, অজানাকে জানতে, অচেনাকে চিনতে, যেখানে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, যেখানে জ্ঞানীময় জীবন থাকবে না, শুধুমাত্র আনন্দ থাকবে। কবি চাইছেন সেই জগতে প্রবেশ করতে, কিন্তু পারছেন না। মিছে দাঁড় টানার মতোই কবি ব্যর্থ হচ্ছে। তারপরে দেখো, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, জোয়ার ভাটায় বাঁধায় তটের কাছে, আমার বাণিজ্য তরি বাঁধা পড়ে আছে। দেখো ভালো করে,
জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে। জোয়ার কাকে বলে? আমরা জানি চন্দ্র সূর্যের আকর্ষণে নদী বা সমুদ্রের জল যখন ফুলে ওঠে তাকে তো জোয়ার বলে। আর ভাটা কি না, নদীর জল বা সমুদ্রের জল নেমে যাওয়া, শোষণ করে নেওয়া, তাই তো, নেমে যাওয়া, তাকে বলে ভাটা। তো জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তড়িতে মাথা ঢুকে সমুদ্রের দিকে তারা ছোটে। জোয়ারের ঢেউ এগুলো ফুলে ফুলে উঠছে, মানে কি? কবির আশা, কবির আকাঙ্ক্ষা, কবির কল্পনা, কবির মনে একটা কি করছে না, আঘাত করছে। কবিকে যেন নিয়ে চলে যেতে চাইছে ওই বন্ধন মুক্ত জীবনে। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠার মধ্য দিয়ে কবি এক গভীর ব্যঞ্জনার ইঙ্গিত দিলেন। কি সেটা? না, জোয়ারের ঢেউ যে ফুলে ফুলে ওঠা আর কবির স্বপ্ন, আশা, কল্পনার যে জাগ্রত হওয়া, তার সঙ্গে এক সূত্রে গঠিত করলেন। যেন কবির আশা, কল্পনা, আকাঙ্ক্ষা চাইছে যে অসীমতার জগতে প্রবেশ করতে, বন্ধন মুক্ত জীবনে প্রবেশ করতে, কিন্তু পারছে না। এই তড়িতে মাথা ঢুকে সমুদ্রের দিকে তারা ছোটে। অর্থাৎ স্বপ্ন, আশা, কল্পনা, স্রোত যেমন ভাবে একটা তড়ি, তো কোন একটা ধর নৌকাতে স্রোত ধাক্কাটা দিল, দিয়ে আবার সমুদ্রের দিকে ছুটলো। তো কবির স্বপ্ন, আশা, কল্পনা ওই স্রোতের মতোই ছুটতে চাইছে, অসীমতার জগতে প্রবেশ করতে চাইছে, বন্ধন মুক্ত জীবনে প্রবেশ করতে চাইছে, কিন্তু তড়িতে অর্থাৎ বাস্তব জীবনের আঘাতে তার চুরচুর হয়ে ভেঙে যাচ্ছে। পারছেন না বলে বাস্তব জীবনকে কখনোই এড়িয়ে চলতে পারছেন না। সাংসারিক দায়িত্ব, সাংসারিক জীবনের কর্তব্যবোধ তার কাঁধের উপরে, তিনি চাইলেই সেটা এক লহমায় অতিক্রম করতে পারেন না। তারপর ভাটার শোষণ, তারপরে যেটা পারছেন না, ব্যর্থ হচ্ছে কবি। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহ্বান। ওই যে স্রোত চাইছে সমুদ্রের দিকে ছুটতে, কবির আশা, কল্পনা, কবির স্বপ্ন চাইছে অসীমতার জগতে প্রবেশ করতে, বন্ধন মুক্ত জীবনে প্রবেশ করতে, কিন্তু ভাটার শোষণ চলে আসে। কি বাস্তব জীবন বড় রূঢ়, আমি বলেছি, সাংসারিক জীবনকে অতিক্রম করতে পারেন না কবি। তো তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহ্বান। আমরা কি জানি ভাটার শোষণ? ভাটা হলে কি, জলগুলো যেগুলো ফুলে ফুলে উঠছিল সেগুলো নেমে যায়, তাই তো, হঠাৎ করে চলে যায়। স্রোতের প্রাণ, তীব্র গতি, সেটাকে শুষে নেয়। তেমনি কবির স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, কল্পনা, এইগুলো কবির মনে যে একটা জাগ্রত হয়েছিল, সেটা যেন বাস্তবের আঘাতে সাংসারিক জীবনের বন্ধন, যে বন্ধন মুক্ত জীবনে তো প্রবেশ করতে চাইছেন কবি, কিন্তু বাস্তব জীবনের আঘাতে, সাংসারিক জীবনের কর্তব্যবোধে পীড়িত কবি আটকে পড়ছেন, বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছেন কবি, পারছেন না বন্ধন মুক্ত জীবনে প্রবেশ করতে। এই জন্যই এই যে স্রোতের প্রাণটাকে শোষণ করে নেওয়া, শুষে নেওয়া, স্রোতের তীব্র গতিকে শুষে নেওয়া ভাটা, আর স্বপ্ন, আশা, কল্পনাগুলো বাস্তবের আঘাতে চুরচুর হয়ে ভেঙে যাওয়া, তার সঙ্গে কবি মিলিয়ে দিলেন। তারপরে দেখো, জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে, যতই না দাঁড়টানি, যতই মাছ তুলে বাঁধিবা, নোংরের কাছে বাধা তবু এ নৌকা চিরকাল। জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে, অর্থাৎ জোয়ার কি, নদী বা সমুদ্রের জল ফুলে ফুলে ওঠে, তাই তো। আমরা জানি জোয়ার হচ্ছে চন্দ্র বা সূর্যের আকর্ষণে ফুলে ফুলে ওঠা, জল যে ফুলে ওঠে সেটা জোয়ার, আর ভাটা হচ্ছে নেমে যাওয়া, স্রোতের গতিকে শুষে নেওয়া। তো দেখো ভালো করে যে আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে, জোয়ার ভাটায় বাধায় তটের কাছে। তট মানে বলেছি আমি সাধারণ অর্থ হচ্ছে কুল বা তীর, কিন্তু ব্যঞ্জন অর্থ হচ্ছে কি না বাস্তব জীবন। তো আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে, অর্থাৎ কবি বাণিজ্য তরী বাধা পড়ে আছে। উত্থান পতন আছে মানুষের জীবনে, জানো তো, প্রত্যেক মানুষের জীবনে উত্থান পতন আছে। এই যে জোয়ার, সাগরের জল বা নদীর জল ফুলে ওঠা, এটা যেমন উত্থান বা সাফল্যের ইঙ্গিত করে, ঠিক তেমনি ভাটা অর্থাৎ নেমে যাওয়া কিন্তু পতনের ইঙ্গিত দেয়। তো আমাদের জীবনে উত্থান পতন আছে,
এবং এর মধ্যেই যেন উত্থান পতনের মধ্যেই যেন সাফল্য ব্যর্থতার মধ্যেই যেন আমাদের জীবন বাধা পড়ে যায়। কবির মনও কিন্তু তার ব্যতিক্রম নয়, কবির জীবনও কিন্তু তার ব্যতিক্রম নয়। কবির হৃদয় চাইছেন ওই বন্ধনমুক্ত জীবনে প্রবেশ করতে, কিন্তু পারছেন না। কেন না, নোঙর পড়ে গেছে, বাস্তবে কর্তব্যবোধে তিনি আটকে পড়ে যাচ্ছেন, তিনি বাধা পড়ছেন। তো জোয়ার ভাটায় মাথায় তটের কাছে, এই যে বাস্তব জীবনে আমি বলেছি, ধরো একটা নদীর মধ্যে কল্পনা করো, জোয়ার এলো ফুলে উঠলো, আবার ভাটা এলো জলটা শুষে নিল, এই তটের কাছেই যেন বাধা পড়ে আছে তরিটা, নৌকাটা। এটা সাধারণ অর্থ, কিন্তু কি আসল কি না, তরি যদি হয় জীবন, তরি মানে আমরা যদি সাধারণভাবে তরি মানে নৌকা, কিন্তু এটাকে যদি ব্যঞ্জনার্থ ধরে জীবন, এটা ব্যঞ্জনার্থ যদি ধরি, তাহলে কেন জীবন, তার মানে এবার ভালোভাবে বুঝতে পারবো। দেখো ব্যঞ্জনার্থ, দেখো যে আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে, অর্থাৎ মানুষের জীবনে সাফল্য ব্যর্থতা আছে, উত্থান পতনের মধ্যে কবি সাংসারিক জীবনে বাধা পড়ছেন। বাণিজ্য তৈরি মানে কি, আমরা জীবনে যা কিছু অর্জন করেছি, বাণিজ্য তরি মানে কি না, যে নৌকায় যে দড়িতে পণ্য সামগ্রী পরিবহন করা হয়, তাই তো, পণ্য সামগ্রী আসা বা নিয়ে যাওয়া হয় যে তড়িতে বা যে নৌকার উপরে পণ্য সামগ্রী নিয়ে যাওয়া হয় বা আসা বা নিয়ে আসা হয়, তো পণ্য সামগ্রী পরিবহন করা হয় যে তড়িতে। কিন্তু বাস্তব জীবনে ব্যঞ্জনা কি, যে কবির বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে মানে কি, কবির জীবনে অনেক কিছু, শুধু কবি কেন, আমরা জীবনে অনেক কিছু অর্জন করি, আমাদের মধ্যে সেখানে সাফল্য থাকে, ব্যর্থতা থাকে, উত্থান থাকে, পতন থাকে, জোয়ার ভাটার মতোই। তো কবিও কিন্তু অনেক কিছু অর্জন করেছেন, সেখানে সাফল্য আছে, ব্যর্থতা আছে, এমনকি অনেক সাহিত্য কীর্তি যেগুলো তিনি রচনা করেছেন সেগুলো আছে। কবি এই সব কিছু নিয়ে মধ্যযুগের সওদাগরের মতোই স্বপ্নের কল্পনার উপর বিস্তার করে, কল্পনার জালের উপর বিস্তার করে, কল্পনার মায়ার উপর বিস্তার করে কবি ওই বন্ধনমুক্ত জীবনে প্রবেশ করতে চাইছেন। তার সমস্ত আশা আকাঙ্ক্ষা, তার জীবনের যে সমস্ত অর্জন, তার সাফল্য ব্যর্থতা, তার সাহিত্যবৃত্তি সব কিছু নিয়ে কবি চাইছেন যে ওই অসীমতার জগতে প্রবেশ করতে, বন্ধনমুক্ত জীবনে প্রবেশ করতে, যেখানে কষ্ট থাকবে না, যেখানে দুঃখ থাকবে না, কিন্তু পারছেন না। যতই না নাট্টালি, যতই মাছ তুলে বাঁধিবা, নোঙরের কাছে বাঁধা তবুই নৌকা চিরকাল। বলছে যতই না কবি দাঁড় টানো, যতই কবি চাইছেন যে সাংসারিক জীবনকে অতিক্রম করতে, সাংসারিক জীবনের বন্ধনকে অতিক্রম করতে, কিন্তু পারছেন না। যতই মাস্তুলে বাঁধিবা, মাস্তুল মানে কি দেখো, আমাদের জানতে হবে যে মাস্তুল মানে কি। নৌকায় বা জাহাজে পাল খাটানোর জন্য কাঠের দণ্ড বিশেষ। নৌকায় বা জাহাজে পাল খাটানোর জন্য কাঠের দণ্ড বিশেষ, সেটা হচ্ছে মাস্তুল। এবার দেখো, আচ্ছা পাল শব্দের অর্থটাও আমাদের জেনে নেওয়া ভালো। আচ্ছা এটাকে দেখো, মাস্তুল নৌকায় বা জাহাজে পাল খাটানোর জন্য যে কাঠের দণ্ডটা, সেটা হচ্ছে মাস্তুল। এবার পাল কি, পালটা দেখো, বাতাসের সাহায্যে, ভালো করে বোঝো পালটা কি,
না বাতাসের সাহায্যে নৌকা যাতে চলতে পারে সেই নৌকা চালানোর জন্য নৌকার মাস্তুলে খাটানো কাপড়ের পর্দা। নৌকার মাস্তুলের উপর খাটানো পর্দা। ঠিক আছে, দেখো এবার ভালো করে। পালকি বা বাতাসের সাহায্যে নৌকাটা যাতে চলতে পারে, তো তার জন্য নৌকার যে মাস্তুল, আমি একটু আগে মাস্তুল লিখে দিলাম, তার অর্থটা দেখে নিতে পারো। তো সেই মাস্তুলের উপর খাটানো যে পর্দাটা, এটা হচ্ছে পাল। তো কবি যতই দাঁড় টানুক না কেন, কবি চাইছেন যে সাংসারিক জীবনের যে বন্ধনে আবদ্ধ আছেন কবি দায়িত্বে, কবির জীবনের যে দায়িত্বে কবি আটকে পড়ছেন, কবি চাইছেন সেটাকে অতিক্রম করে চলে যেতে ওই বন্ধনমুক্ত জীবনে। কিন্তু যতই কবি চেষ্টা করছেন ততই ব্যর্থ হচ্ছেন। যতই না মাস্তুলে বাঁধি পাল, অর্থাৎ আমরা জানি যে খুব সহজেই অতিক্রম করা যায় বাতাসের সাহায্যে নৌকা চালানোর জন্য নৌকার মাস্তুলের উপর খাটানো যে পর্দাটা, যার সাহায্যে নৌকা খুব সহজেই এগিয়ে যায়। কিন্তু যতই সেটা করা হবে না কেন, ঠিক এটা ব্যঞ্জনা অর্থে কবি কি বলছেন, যে যতই তিনি চেষ্টা করুন না কেন যে সাংসারিক জীবনের বন্ধনকে অতিক্রম করতে, কিন্তু পারছেন না। নোঙরের কাছে বাঁধা তবুও নৌকা চিরকাল। আর নোঙরের কাছি মানে হচ্ছে দড়ি, নোঙরের যে কাছি দড়ি, সেটা নোঙরের ওই যে যেটা জলের নিচে থাকে সেটার সঙ্গে আটকে পড়ে যাচ্ছে, অর্থাৎ বন্ধনের মধ্যে আবদ্ধ হচ্ছে। তার মানে কি দাঁড়ানো, যে কবি যতই চেষ্টা করছেন সাংসারিক বন্ধনকে, সাংসারিক জীবনে যে দায়িত্ব, যে কর্তব্যবোধ থাকে প্রত্যেকটা মানুষের, কবিও চাইছেন সেটাকে অতিক্রম করতে, কিন্তু হাজার চেষ্টা করলেও কবি ব্যর্থ হচ্ছেন, পারছেন না। তারপর দেখো, নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে। নিস্তব্ধ মুহূর্ত, ভালো করে বোঝো। কবির যে নিস্তব্ধ মুহূর্তগুলো সাগর গর্জনে ওঠে কেঁপে, মানে কি? সাগরের ডাক, সাগর গর্জনে ওঠে কেঁপে, মানে কবির যে নিস্তব্ধ মুহূর্তগুলো সেটা সাগরের গর্জনে কেঁপে উঠছে। তার মানে কি? তার মানে এটাই যে কবির ওই যে বন্ধন মুক্ত জীবনের আহ্বান কবিকে প্রভাবিত করছে। সৃজনশীল এবং বন্ধন মুক্ত যে জীবন, যেখানে কোনো গ্লানিবোধ নেই, যেখানে কোনো পঙ্কিলতা নেই, যেখানে শুধুমাত্র আনন্দে ভরপুর যে জীবন, উদ্দাম জীবনের ছন্দে মেতে চলার যে আনন্দ, তো সেই জীবন, সেই যে জীবন কবিকে কি করছে? প্রভাবিত করছে। সাগর গর্জনে নিস্তব্ধ মুহূর্তগুলো কেঁপে ওঠার মধ্য দিয়ে কবি এই ব্যঞ্জনায়, মানে কবিতার এই ব্যঞ্জনাকে কবি তুলে ধরছেন, যে ওই যে সৃজনশীল এবং বন্ধনময় জীবনের প্রতি কবির যে আকৃষ্ট হওয়া, প্রভাবিত হওয়া, কবি বারবার যেতে চাইছেন। কিন্তু আমরা তো জানি তার ফলে যতই তিনি চেষ্টা করুন না কেন, বারে বারে কি হচ্ছে? বাধা করছেন। সাংসারিক জীবন বড় নির্মল, মানুষ চাইলে সেটা পারে না অতিক্রম করতে। তারপর দেখ, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। স্রোতের বিদ্রুপ শুনি, কারণ স্রোত সে ইচ্ছায়, মানে তার গতিকে রোধ করতে পারে না। স্রোত কিন্তু অনেক দূরে চলে যেতে পারে, কিন্তু কবির আশা, আকাঙ্ক্ষা, কল্পনা যা স্রোতের প্রতিরূপ, কিন্তু সেই স্রোত আর এই স্রোতের পার্থক্য আলাদা। কবির আশা, আকাঙ্ক্ষা, কল্পনা স্রোতের মতো চাইছে ছুটে যেতে, কিন্তু স্রোত গতি, আর কবির মন কি? স্থিতি। কারণ কবি গতিময় জীবনে ছুটে যেতে চাইলেও স্থবিরতায় আটকে পড়ছেন। আর স্রোত কি করছে? কবিকে কি করছে? যারা বিদ্রুপ করছে। স্রোত চাইছে, স্রোত দেখছে, দেখো আমি চলে যাচ্ছি, তুমি আটকে পড়ে আছো। তো এই যে অসীমতার প্রতি কবির মন বারে বারে ছুটে যেতে চাইছে, কবির স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, কল্পনা, কিন্তু পারছেন না।
স্রোত যেন কবির হৃদয়ে বিদ্রুপ অট্টহাস্য করছে, এবং এই যে ঠাট্টা করছে স্রোত, অর্থাৎ গতিময় জীবন যেন স্থির জীবনকে ঠাট্টা করছে, ব্যঙ্গ বিদ্রুপ করছে, এবং সেই বেদনাতে কবি বেদনাহত, কবি অসহায়, কবি নিরুপায়। যতই তারার দিকে চেয়ে করে দিকের নিশানা, ততই বিরামহীন এই দাগ টানা। বলছে কবি যতই, মানে মাঝিরা কি করে, তারার দিকে চেয়ে দিক নিশানা করে যে এইদিকে 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 যেতে পারে। কবি যতই চেষ্টা করবে না কেন যে তার কল্পনার ওপর কল্পনার মায়াজাল বিস্তার করে যে এদিকে যাবেন এদিকে যাবেন এদিকে যাবেন, সাংসারিক জীবনের বন্ধনকে মুক্ত করবেন, কিন্তু যতই চেষ্টা করতে পারবেন না। সাংসারিক জীবন বড় নির্মম। এই যে এখানে থেকে কাঠিন্যতা, এখানে বন্ধন আছে, এখানে সাংসারিক জীবনে বাস্তব জগতে চলার পথে প্রতিবন্ধকতা থাকে, তো সাংসারিক জীবনে মানুষ আটকে পড়ে। কবি এতটাই সাংসারিক জীবনের মধ্যে আবদ্ধ যে কবি বেদনা হতো, কবি অসহায়, কবি নিরুপায়, কবি চাইছেন কিন্তু পারছেন না। বিরামহীন এই দাঁড়টা না, কবি যতই চেষ্টা করুক না কেন, কখনোই এ দাঁড় টানা থামবে না, বিরামহীন, কখনোই বিশ্রাম পাওয়া যাবে না, চেষ্টা করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে, কিন্তু তবুও সাংসারিক জীবনের বন্ধন থেকে মুক্তি পাবে না। এটা কবি জানেন, এই জন্যই কবি বেদনা হতো, এই জন্যই কবি অসহায়, এই জন্যই কবি নিরুপায়। তারপর দেখ, তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু বাড়ে, নোমর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সারা রাত তবু দাঁড় টানি তবু দাঁড় টানি। তরি ভরা পণ্য নিয়ে জীবনের যা কিছু কবি অর্জন করেছেন, সেটা সাফল্য হোক, ব্যর্থতা হোক, তার সাহিত্য কীর্তি হোক, সবকিছু নিয়ে কবি সপ্ত সিন্ধু বাড়ে পাড়ি দিতে চাইছেন, ওই বন্ধনমুক্ত জীবনে পাড়ি দিতে চাইছেন। কিন্তু নোমর ওই যে সাংসারিক জীবনে বাধা পড়ে যাচ্ছেন কবি। নোমর না জানে কখন পড়ে গেছে তটের কিনারে, বাস্তব জীবনের নোমর অর্থাৎ বন্ধনে, বাস্তব জীবনের সাংসারিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছেন কবি। সারা রাত তবু দাঁড় টানি তবু দাঁড় টানি, অর্থাৎ কবি জানেন যে তিনি যেতে পারবেন না, সাংসারিক বন্ধনকে কাটিয়ে উঠতে পারবেন না, কিন্তু আশা তো মানুষের শেষ হয় না, কারণ আশা নেই তো মানুষ বেঁচে থাকে। রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছিলেন যে স্থবিরতা হল মৃত্যুর নামান্তর, গতিময়তায় জীবন। বলাকায় তিনি তুলে ধরলেন যে হেতা নয় অন্য কোথাও, অন্য কোনোখানে, অন্য কোনোখানে, অর্থাৎ এখানে থামলে চলবে না, অন্য কোথাও, অন্য কোনোখানে, অন্য কোনোখানে। তো কবি মনে চাইছে যে অন্য কোথাও, অন্য কোনোখানে যেতে, অন্য কোথা, অন্য কোনোখানে যাওয়ার জন্য কবির যে আকাঙ্ক্ষা, অসীমতার দিকে ছুটে চলার জন্য কবির যে আকাঙ্ক্ষা, বন্ধন মুক্ত জীবনে প্রবেশ করবার জন্য যে আকাঙ্ক্ষা কবির আছে, কবি তো আশা ছাড়তে রাজি নন। জানেন তিনি ব্যর্থ হবেন, নিচে দাঁড় টানবেন, অর্থাৎ তিনি ব্যর্থ হবেন, শত চেষ্টা করলেও তিনি পারবেন না এই বন্ধনকে কাটিয়ে উঠতে, কিন্তু তবু তিনি চেষ্টা করতে ছাড়বেন কেন? কারণ আমরা জানি যে স্বপ্ন নিয়েই মানুষ বেঁচে থাকে, আশা নিয়েই মানুষ বেঁচে থাকে। কবিও ঠিক তেমনি জানেন তিনি ব্যর্থ হবেন, সাংসারিক জীবনকে কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভব নয়, কিন্তু তবুও তিনি চেষ্টা করছেন। দেখাই যাক না শেষে কি হয়, তিনি চেষ্টা করতেই থাকবেন। সারা রাত তবু দাঁড় টানি তবু দাঁড় টানি, অর্থাৎ সারা রাত ধরে মাঝি যেমনভাবে দাঁড় টেনে তার প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে চেষ্টা করে, কবিও চাইছেন যে তার আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে, সাংসারিক জীবনের বন্ধন থেকে মুক্তি লাভ করে বন্ধনময় জীবনে, মানে বন্ধনময় জীবনে যে আটকে পড়া, সেখান থেকে কাটিয়ে উঠতে, বন্ধন মুক্ত জীবনে প্রবেশ করতে। কবি চাইছেন যে বন্ধনময় জীবনকে কাটিয়ে উঠার পরে বন্ধন মুক্ত জীবনে প্রবেশ করে, কিন্তু কবি জানেন ব্যর্থ হবেন। তবু কবির আশা, কারণ আশা নিয়ে বেঁচে থাকে মানুষ, কবিও আশা নিয়ে বেঁচে থাকতে চান, তাই সারা রাত তবু দাঁড় টানি তবু দাঁড় টানি, তবুও চেষ্টা করে দেখছেন কবি যদি পারেন সাংসারিক বন্ধনকে কাটিয়ে উঠতে। কবি জানেন যে তিনি ব্যর্থ হবেন, কিন্তু চেষ্টা ছাড়তে রাজি নন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাক, নোমর কবিতার আলোচনা করলাম। পরের ক্লাসে, যেহেতু ক্লাসটা দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই আজকে আর আমি নোমর কবিতার প্রশ্নগুলো দিলাম না, পরের ক্লাসে ইনশাল্লাহ নোমর কবিতার প্রশ্নগুলো দিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে প্রথমেই নোমর কবিতার প্রশ্নগুলো দিয়ে দেওয়া হবে, এবং আমি যেগুলো আলোচনা করেছি ডিটেলসে সেই প্রশ্নগুলো দিয়ে দেওয়া হবে, ইনশাল্লাহ পারবে তোমরা। আর তারপরে যেটা অন্য আর একটা পাঠ, তোমাদের সম্ভবত খেয়া কবিতাটা আছে, তো খেয়া কবিতাটা পড়াবো ইনশাল্লাহ পরের দিন। আগে নোমরের প্রশ্ন দিয়ে দেবো, তারপরে খেয়া কবিতাটা পড়াবো, ঠিক আছে?
আর না হলে ব্যাকরণ পড়াতে পারি, ব্যাকরণ, ধ্বনি পরিবর্তন। ধ্বনিটা হয়েছিল, ধ্বনি পরিবর্তনটা কিছুটা আগিয়ে নিতে পারি, দেখা যাক। ঠিক আছে, আজকে ক্লাস শেষ করলাম, ভালো থাকো।